সাম্প্রতিককালে সংবিধান নিয়ে যেরকম চর্চা চলছে তা সম্ভবত সংবিধান প্রণয়নের পরের সময়ে এত চর্চা হয়নি। সংবিধানের ৭৫ বছরে তা যেন রাজনৈতিক দলের নব আবিষ্কৃত ইস্যু বা হাতিয়ার হয়ে উঠেছে এবং তারই সূত্র ধরে চলছে আম্বেদকরকে নিয়ে আলোচনা এবং স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে সেই চর্চা বহুমাত্রিক এবং রাজনীতির রঙে রাঙানো। কেন বারবার সংবিধানকে ইস্যু করে তোলা হচ্ছে? সুদীপ্তদা, প্রথম প্রশ্ন আপনার কাছে। সংবিধান কি বিপন্ন? কারণ আমরা দেখেছি যে সংবিধানকে নিয়ে যেভাবে বারবার আলোচনা নানা রাজনৈতিক দল তাদের ইস্যু করে তুলছে এবং লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম বিরোধীদের প্রধান ইস্যুই ছিল সংবিধান খতরে মে হ্যায়। সংবিধান কি বিপন্ন? প্রথমে একটা কথা বলি সোফিয়া, যেটা আপাত দৃষ্টিতে এই মুহূর্তে হাস্যকর বলে মনে হতে পারে, কিন্তু আজকে আমাদের এই 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার এই সময় যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আজ থেকে হয়তো যদি কখনো কেউ 5 বছর 10 বছর পরে দেখেন, তাদের হয়তো অতটা হাস্যকর লাগবে না। এইবার যে কুম্ভ মেলা হয়েছে, সেই কুম্ভ মেলাতে হিন্দু রাষ্ট্র সংবিধান নির্মাণ সমিতি নামে একটা বডি, তারা একটা অখণ্ড হিন্দু রাষ্ট্র সংবিধান তৈরি করেছে। আগামী 2রা জানুয়ারি, যেটা আমাদের সরস্বতী পুজো আমরা বলি, উত্তর ভারতে বসন্ত পঞ্চমী বলা হয়, সেই দিন সেই সংবিধানটা তারা সরকারের কাছে পাঠাবে। কার কাছে পাঠাবে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই সংবিধানটা কারা রচনা করেছেন? একসময় কলকাতার দেওয়ালে লেখা হতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, একজন কার নাম বেরোতো তিনি প্রমাণ করে দিবেন নাকি এটা। এরকম কোন বহু লোকে যাকে সুস্থ মস্তিষ্ক মনে মনে করবেন না, এরকম কারো তৈরি করা নয়। এই সংবিধানটা তৈরি করেছেন 25 জন স্কলার মিলে, এবং তারা হচ্ছেন বানারস হিন্দু ইউনিভার্সিটি, দিল্লির কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবং বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় যে আছে সেখানকার স্কলার। তারা 500 পাতা সংবিধানটি সরকারের কাছে অর্পণ করবেন। এই অখণ্ড হিন্দু রাষ্ট্র কি হবে? বলা হচ্ছে সব ধর্মের মানুষই থাকতে পারবেন, তবে ভোটে দাঁড়াতে পারবেন শুধু এখন যেটাকে সনাতন ধর্ম বলেছে। এই ধর্মটা অনেক পরে আবিষ্কার হয়েছে। আমরা ছোটবেলায় জানতাম হিন্দু ধর্ম বলে একটা ধর্ম আছে, ফর্ম টর্ম ফিল আপ করার সময় লিখতে হতো, স্কুলে পড়ার সময় আমাকে হিন্দু লিখতে হয়েছে, তোমাকে মুসলিম লিখতে হয়েছে, খ্রিস্টান জৈন বুদ্ধ হইতে লেখা হতো। এখন সনাতন ধর্ম বলে একটা ধর্মের কথা শোনা যায়, সম্ভবত হিন্দু ধর্মই বোঝাতে চান যারা বলেন। সেই ধর্মাবলম্বী ছাড়া কারো ভোটে দাঁড়ানোর অধিকার থাকবে না। উল্লেখযোগ্য বিষয় কি? উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সবার জন্য ইসরায়েলের মতো সমস্ত নাগরিকের জন্য সামরিক শিক্ষা বাধ্যতামূলক হবে। এখনকার মতো সংসদে 2টো কক্ষ থাকবে না, একটা কক্ষ থাকবে, ইউনিক্যামেরাল লেজিসলেচার হবে। সেখানে 3/4 সদস্যের, নির্বাচিত সদস্যের সম্মতি যার পক্ষে থাকবে তিনি হবেন রাষ্ট্রাধ্যক্ষ, রাষ্ট্রের অধ্যক্ষ, অর্থাৎ একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। ঠিক যেটা এই সংঘ পরিবার বিজেপি পন্থী বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন চাইছে, সেগুলোকেই একটা স্ট্রাকচার্ড আকারে নিয়ে আসা হয়েছে এই তথাকথিত হিন্দু রাষ্ট্র সংবিধানের, অখণ্ড হিন্দু রাষ্ট্র সংবিধানের মধ্যে। আজকে আমরা হাসাহাসি করতে পারি, কিন্তু এদের লক্ষ্য হচ্ছে 2035 সালের মধ্যে এই সংবিধান প্রণয়ন করা। অতএব 1950 সাল থেকে যা আমরা গ্রহণ করেছি, যেটাকে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে বাবা সাহেব আম্বেদকর রচিত সংবিধান বলা হয়, খুব লুজলি বলা হয়, আসলে বহু মানুষের, বহু প্রাজ্ঞ লোকের বহু অবদান ছিল, তার মধ্যে তিনি অগ্রগণ্য। সেই সংবিধান, 2টো সংবিধান তো দেশে থাকতে পারে না, এটা যদি গৃহীত হয় সত্যি সত্যি কোনোদিন, তাহলে ওটা বাতিল হয়ে যাবে, বা হয়তো ওটাকে এমন ভাবে পরিবর্তন করা হবে, অ্যামেন্ড করা হবে, এটা যাতে এর প্রস্তাবিত সংবিধানে অনেক কিছু তার মধ্যে চলে আসে। আমি বলছি এটা আজকের দিনে দাঁড়িয়ে সত্যি হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আজ থেকে 25-30 বছর আগে অনেক কিছু আমাদের কাছে হাস্যকর মনে হতো, যা আজকে মনে হয় না। যেমন আমাদের সমাজে একটা উত্তরপ্রদেশের মতো এত বড় রাজ্য, যেখানে প্রায় 4-5 ভাগের 1 ভাগ, 20% মতো মুসলিম রয়েছেন, আমি যতদূর মনে পড়ছে আমার,
সেখানে নির্বাচিত বিধানসভা সদস্যদের মধ্যে একজনও মুসলিম থাকবেন না, এটা আগে অবিশ্বাস্য মনে হতো 20-25 বছর আগে। আজকাল এটা বাস্তব, এবং শাসক দলে একজন প্রার্থীও থাকে না। গোটা লোকসভাতে 500 বেশি আসনের মধ্যে একটি আসনেও কোনো অহিন্দু, বিশেষ করে মুসলিম প্রার্থী থাকে না। এটা আগেকার দিন অবিশ্বাস্য মনে হতো, আজকাল আর অবিশ্বাস্য মনে হয়। সেই জন্য সংবিধান বিপন্ন কিনা, আমাদের সংবিধান এত রোবাস্ট একটা সংবিধান, এত জোরালো একটা সংবিধান, এত একটা শক্তিশালী সংবিধান, সারা পৃথিবীর থেকে এই ধরনের আধুনিক সংবিধানের যেটা সারাসার নির্যাস ভালো জিনিসটা গ্রহণ করে তৈরি করা হয়েছে, এটা আমাদের দেশে শুধু নয়, সারা পৃথিবীতে একটা এই সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থাটা উল্লেখযোগ্য ডকুমেন্ট বলে আমাদের সংবিধান গ্রাহ্য হয়, স্টাডি করা হয় ইউরোপে, আমেরিকায়, সর্বত্র ভারতের সংবিধান। সেই ইউনিক জায়গা থেকে আমাদের বর্তমান সংবিধান সরে আসবে কিনা আমি জানি না, কিন্তু নিশ্চিতভাবে সম্ভাবনাটা দেখা যাচ্ছে, এটা আমি বলবো। একই সঙ্গে এটাও আরেকটা কথা যোগ করব, সংবিধান প্রসঙ্গে, সংবিধান প্রণয়ন প্রসঙ্গে ছোট্ট করে বলছি। এই 26শে জানুয়ারি কলকাতার একটা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যার উপাচার্য আছেন, এখন আছেন শুভ্রকমল মুখোপাধ্যায় বলে এক ভদ্রলোক, আগে বিচারপতি ছিলেন, হাইকোর্টের বিচারপতি ছিলেন, শিক্ষাগত মানে ভাবে একাডেমিক জগতের লোক নন। তো পশ্চিমবঙ্গের রাজ্যপালের দাক্ষিণ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। আমি দর্শকদের বলবো, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন অংশে, আপনি ইউটিউব বা ফেসবুক যেখানে এটা দেখেন না কেন, ডেসক্রিপশন অংশে প্রথমেই সেই ভিডিওটার লিঙ্কটা দেওয়া আছে। তাতে তারা দেখতে পাবেন যে সংবিধান প্রণেতা বলে যাকে বলা হয়, সেই আম্বেদকরকে, তার সম্পর্কে কিভাবে উল্লেখ করা হচ্ছে। প্রথম কথা বলা হচ্ছে, উনি অনেকের মধ্যে একজন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ঠিকই, তো অনেকের মধ্যে একজন, সেটা ঠিকই, অনেকের মধ্যে একজন বটে। বলা হচ্ছে তিনি উচ্চ বর্ণের ছিলেন না, ব্রাহ্মণ পালক পিতার পদবি গ্রহণ করেছিলেন। এগুলো কোনোটাই আম্বেদকর সম্পর্কে মিথ্যা না, কিন্তু শুধু এইটুকুই যদি একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাচ্চা ছেলে থেকে বোঝা যায় খুব সাধারণ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তারা জমায়েত হয়েছেন উপাচার্যের বক্তৃতা শুনতে, শুধু এগুলি যখন বলেন, আর এটা বলেন না যে আম্বেদকর ওই সময় কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, লন্ডন ইউনিভার্সিটি থেকে ডিএসসি ডিগ্রি করেছেন, কোনো গাইড ছাড়া পিএইচডি করেছেন, একই সময় ব্যারিস্টার হয়েছেন। আমি বলি যেটা, ভারতের স্বাধীনতা সংগ্রামে অনেক উল্লেখযোগ্য নক্ষত্র আছে। আম্বেদকর রাস্তায় নেমে আন্দোলন করার লোক ছিলেন না, কিন্তু আমাদের স্বাধীনতায়, আমাদের রাষ্ট্র ব্যবস্থা গঠনে তাদের অবদান, তাদের মধ্যে সম্ভবত সব থেকে উজ্জ্বল, মেধাবী এবং নিশ্চিতভাবে শিক্ষার দিক থেকে অগ্রসর ব্যক্তি ছিলেন আম্বেদকর। এগুলো উল্লেখ না করে শুধু একথা বলা যে তিনি নিচু জাতির মানুষ ছিলেন, পালক পিতার পদবি গ্রহণ করছে, এগুলো বলা, তার মধ্যে পুরো জিনিসটাকে একটু ছোট করে দেওয়ার ব্যাপার আছে। আমার নিজের ভিডিওটা শুনে ধারণা হয়েছে উপাচার্য মনে করেছিলেন যে এটা রেকর্ড করা হচ্ছে বা বহু লোক দেখবে, কিন্তু বুঝতে পারেননি। তার থেকে এটা প্রমাণ হয়েছে ওই ধরনের ভাবনার মানুষ যারা, তারা এটা ভাবেন, তাদের ভাবনার থেকে এটা বেরিয়ে আসে যে খুব একটা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই আম্বেদকর বা তার সংবিধানকে। এরকম কথা উনি একলা নন, এর আগে একাডেমিক সার্কেলে আরো অনেকে বলেছেন, এই ভাবনা যারা অনুসরণ করেন তারা অনেকেই বলেছেন। আমরা পরবর্তীকালে সেই প্রসঙ্গে আসতে পারি আলোচনায়। আপাতত এটুকুই বলবো, তুমি যে মূল প্রশ্ন করলে সংবিধান বিপন্ন কিনা, আমি অনেক দূরে একটা বিপন্নতার রেখা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। যদিও আজকের দিনে সংবিধান হাতে নিয়ে শপথ নিচ্ছেন সবাই, বিরোধীরা তো বটেই, এবং চাপে পড়ে সরকারও প্রবলভাবে সংবিধানের শরণাপন্ন হচ্ছে।